ইরফান রাত ৮টায় বাড়িতে ফিরেছে। কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নেওয়াজ ইরফানকে দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, মায়রা কোথায়? ইরফানের পা থেমে যায়, ভুরু কুঁচকে তাকায় তার বাবার দিকে। তারেক নেওয়াজ দুপুরের পর ইরফানের নাম্বারে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে, ইরফান যেন আজকে মায়রাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মায়রাকে ঠিক আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মায়রাকে আনেনি। রাত ৮টা বাজতে চলল, অথচ মায়রার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলে, আমাকে কেন আক্স করছো? তারেক নেওয়াজ রেগে গিয়ে বলে ওঠে, ফোন চেক করনি নাকি জেদ করেই আনতে যাওনি? ইরফান বুঝতে পারছে না, প্রশ্নাত্মক চোখে চেয়ে বলল, ও কোথায়? তারেক নেওয়াজ রেগে গিয়ে বলে, ও নেই। বললে ও আমার মেয়ে। আমার মেয়ে হলে সে হিসাবেও তো তোমার একটা দায়িত্ব থাকে। সব গুলিয়ে খেয়েছো। একটু থেমে আবারও বলে, ও তো তোমার বোঝা, তাই আনতে যাওনি, তাই না? ভালো করেছো। কলেজ থেকে এখনো ফেরেনি। রাত ৮টা বাজে। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুর আমানতের কি হাল হলো আমার কাছে এসে? ইরফান তার বাবার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকায়। ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়েই সেভাবেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঢোক গিলছে, চোখ জোড়ায় অসহায়ত্ব। সে তো বিকাল থেকে একবারও ফোন খুলে দেখেনি। একবার ফোন চেক করলে জানতে পারতো তার বাবা মায়রাকে আনবে না। কথাটা ভাবতেই রাগে চলন্ত গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। আশেপাশে চোখ বুলিয়ে মায়রাকে খোঁজে। গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময়ে মায়রার কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কলেজ গেটের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজ মাঠটার দিকে কেমন শূন্য চোখে তাকিয়ে রইল। চোখ দুটো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণে কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গিলল। একধানে কিছুক্ষণ সেই অন্ধকারাচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকে, যেখান দিয়ে আজ সকাল সকাল মায়েরা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎই কেমন করে যেন একটা ডেকে উঠল, বার্ড ফ্লাওয়ার। ইরফানের ভয়েস খুবই ক্ষীণ ছিল, চোখ দুটো অসম্ভব লাল। হঠাৎই রাগে কলেজের গেটে একটা লাথি বসায়। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে মায়রাকে। রাস্তায় একেবারে মানুষ নেই এমন নয়, টুকটাক লোকজনের যাতায়াত আছে। একজন লোক এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজ গেটে লাথি দিতে দেখেই মূলত এগিয়ে এসেছে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখলো। দেখে তো ভদ্রই লাগে, আচরণ কেমন যেন পাগলদের মতো লাগলো। পিছু ডেকে বলে, এই যে ভাই, কোনো প্রবলেম? ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। এগিয়ে এসে অশান্ত কণ্ঠে বলে, ও কোথায়? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে, কে? ইরফান হঠাৎই লোকটির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বাসা কোথায়? লোকটি থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বুঝতে পারল ইরফানের মুখাবয়ব। ইরফান লোকটিকে চুপ থাকতে দেখে লোকটির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আনসার মি ড্যাম ইট। লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়তো আইনের লোক। লোকটি ভীত সন্ত্রস্ত স্বরে আঙ্গুল দিয়ে দেখালো দুটো বাসা পরেই তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে, যদি ওকে না পায় আজকেই তোর শেষ রাত। কথাটা বলেই গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুত চোখে তাকিয়ে দেখলো ইরফানকে, তেমনি ভয়ও পেল। তার আজ শেষ রাত মানে বাসায় যাওয়া প্রয়োজন। হাতের সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড় লাগালো। বাসার গেটে আজ 10টা তালা লাগাবে। দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দিবে না সে তার বাড়িতে। কলেজে মায়েরা ফোন নিয়ে যায় না, আর এটাই মায়েরার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে বোধহয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারেনি। সবার নাম্বার ফোনেই সেভ আছে,
কারণ নাম্বারই তো মুখস্থ নেই। আর এই কারণেই সে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায়। অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো, কিন্তু তার কি যেন কাজ পড়ে গিয়েছে। তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মায়রাকে বলে গিয়েছে উনি এসে মায়রাকে মায়রার বাড়ি রেখে আসবে। মায়রার বাড়ি এখান থেকে বেশ অনেকটা দূরে, তাই অন্তরা তার কাজ ফেলে মায়রাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মায়রাকে পৌঁছে দিবে বলে বেরিয়ে গিয়েছে। মায়রা আশেপাশে তাকালো। এই বাড়িতে তেমন কাউকেই দেখলো না। একজন আধ বয়স্ক মহিলাকে দেখলো, যাকে কাজের মহিলা বলে মনে হলো। আর একজন বয়স্ক লোক ছিল, একবার বাইরে বেরিয়েছিল। মায়রার চিন্তা হয়, অনেক রাত হয়েছে তো, আর কখন বাড়ি যাবে। বাবা টেনশন করছে নিশ্চয়। সে জানতেও পারছে না। ইরফানের কথা মাথায় আসলেই মুখটা মলিন হয়ে আসে। মনের কোণে প্রশ্ন উকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করবে? তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা। ভাবনার মাঝেই অন্তরা গেস্ট রুমে প্রবেশ করে। মায়েরা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে, ম্যাম, আপনি আমাকে এখন রেখে আসতে পারবেন? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি। মায়রাকে রেখে এসে একেবারেই চেঞ্জ করবে। মৃদু স্বরে বলে, এসো, হাঁটতে পারছো এখন? মায়রা মাথা নেড়ে বলে, জি ম্যাম। অন্তরা মায়রাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মায়রা এগিয়ে গিয়ে রাস্তার এক পাশে সাইড করে রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে। মায়রা এই দিকে ওই দিকে তাকায়। হঠাৎই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়ল। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে, তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডিতে যত শক্তি ছিল সব ঢেলে দিয়ে যেন মায়রাকে তার সাথে চেপে ধরার অদম্য চেষ্টায় নামল। মায়রার দম আটকে আসে। মেয়েটা এক চুল পরিমাণও নড়তে পারে না। প্রথমে ভয় পেলেও কয়েক সেকেন্ড বুঝেছে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউমের স্মেল মায়রা চিনতে ভুল করবে কি করে? কিন্তু মেয়েটা নড়তে না পেরে ভেতরে ভেতরে হাঁসফাঁস করে। কাপা কাপা কণ্ঠে থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোধহয় শুনতেও পেল না মায়রার কথা। হাতের বাঁধন আরো শক্ত করলো। মায়রার মনে হচ্ছে হাড় গোড় সব ভেঙে যাবে। হাঁপানো কণ্ঠে বলে, আমায় ছাড়ুন, হায় আল্লাহ। ইরফান থেমে থেমে বলে, কোথায় ছিলে তুমি? আমি অনেক খুঁজেছি তোমায়। মায়রা কেঁপে ওঠে। ইরফানের গলা ভীষণ অদ্ভুত লাগলো। সবচেয়ে বড় কথা, ইরফানের মুখে এরকম কথা আশা করা যায়? ইরফান মায়রাকে আরো নিজের দিকে টানলো। মায়রার মনে মনে হচ্ছে ওই কার্টুনের মোটু পাতলুর মতো চটকা লেগে যাবে নিশ্চিত। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দুই হাতের মাঝে মায়রার দুই গাল আগলে নিয়ে মায়রার মুখের দিকে তাকায়। অশান্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? আর ইউ ওকে? কেউ কিছু করেছে তোমায়? অ্যাম হিয়ার, টেল মি। ব্যথা পেয়েছো কোথাও? কথাগুলো বলতে বলতেই মায়রার দুই হাত উল্টে পাল্টে দেখে। এরপর মায়রার দুই গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে, টেল মি, আর ইউ ওকে? মায়রা ইরফানের দিকে বিস্ময় ভরা চাহনিতে তাকায়। ইরফানের চোখ দুটো দেখে মায়রার নিজেরই চোখ জ্বলে ওঠে। ইরফানের দুই চোখ যেন রক্ত জমাট বেঁধেছে। মায়রা কিছু বলার আগেই ইরফান আরো দুই হাতে মায়রাকে শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। মায়রা বাকহারা হয়ে রইল। অন্তরা তার কাজের মহিলাকে বিদায় দিয়ে তার গাড়ির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগোলেই তার পা থমকে যায়। ইরফানের একদম মুখের ওপর রোড লাইটের তীব্র আলো আছড়ে পড়ছে। ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখল মায়রা তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে। তার শরীর কাঁপছে। অস্পষ্ট স্বরে আওড়ায়, ইরফান। ইরফান চোখ মেলে মায়রাকে ছাড়তে নিয়েও ছাড়ল না। দৃষ্টি তার সামনে। ভীষণ পরিচিত ঠেকলো মেয়েটাকে। রাস্তার অপর পাশের রোড লাইটের আলো
অন্তরার দিকে থাকায় ইরফানের অন্তরাকে চিনতে একটুও কষ্ট হলো না। ভুরু কুঁচকে সেকেন্ড কয়েক অন্তরার পানে চেয়ে থাকে। কপালে বিরক্তিকর ভাঁজ ফুটে ওঠে। অন্তরা নিজেকে সামলে নিল। এবার পালালো না, এগিয়ে এসে বিস্ময় কণ্ঠে জিজ্ঞাসা করে, ইরফান, তুমি এখানে? মায়েরা তোমার কে হয়? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চেনে। ইরফানের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ইরফান ছাড়ল না মায়রাকে। ভুরু কুঁচকে অন্তরার দিকে চেয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, ইউ আর এ ভেরি অ্যানোয়িং গার্ল। অন্তরা ইরফানের কথার অবাক হলো না, বরং মৃদু হাসল। তবে চোখ দুটো খুব ভালো করে মুছে নিল। তবুও বারবার ভিজে যাচ্ছে। অপরাধীর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখে মুখে রাগ ফুটে ওঠে। অন্তরা মায়রার পিঠের দিকে তাকালো, যেখানে ইরফানের শক্ত একজোড়া হাতের অবস্থান। শুদ্ধ বলেছিল ইরফান বাচ্চা মেয়ের সাথে বিয়ে করেছে, সেটাও ইরফানের ইচ্ছার বিরুদ্ধে। সেটা কি তবে মায়রা? নাকি মায়রা ইরফানের কোনো বোন? কিন্তু বোনকে কেউ এইভাবে জড়িয়ে ধরে? ইরফান তো বউকে জড়িয়ে ধরার মানুষও নয়। সবচেয়ে বড় কথা, মায়রার মতো মানুষকে ইরফান দুই চোখে সহ্যই করতে পারে না। সেখানে এই দৃশ্যটা অন্তরাকে কেমন যেন গোলক ধাঁধায় ফেলল। অন্তরা আবারও কিছু জিজ্ঞাসা করতে নিলে তার আগেই ইরফান সময় নষ্ট না করে মায়রাকে ছেড়ে দ্রুত মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা বিচলিত কণ্ঠে বলে, কি করছেন? মেয়েটা তার ম্যামের সামনে এমন সিচুয়েশনে পড়ে ভীষণ লজ্জায় পড়েছে। ইরফান মায়রাকে নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে আগে এসে সে বসে। এরপর তার কোলে মায়রাকে বসিয়ে দেয়। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টায় ইরফান কি করছে। ইরফান বাঁ হাতে মায়রার কোমরটা জড়িয়ে ধরে, ডান হাত বাড়িয়ে মায়রার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয় যত্নের সহিত। মায়রার মাথার হেজাব খুব সাবধানে খুলে মাথা থেকে নামিয়ে দেয়। গাড়ির গ্লাস তুলে দিয়ে এসি ছেড়ে দেয়। সব কাজ শেষে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা ইরফানের দিকেই চেয়ে আসে। দুজনের চোখাচোখি হয়। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কিভাবে আসলে? মায়রা কেঁপে ওঠে। ইরফানের চোখ দেখেই তার ভয় লাগছে। মায়রা কিছু বলার আগেই ইরফান মায়রাকে তার কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে নিলে মায়রা দ্রুত বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান মায়রার দিকে তাকিয়ে ছোট করে বলে, আসছি, ওয়েট। এরপর শব্দ করে গাড়ির ডোরটা আটকে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখেই চোখ মুছে নিল। লাভের লাভ কিছুই হয় না, বারবার চোখ ভিজে যায় শুধু। নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, ও কি তোমার বোন? অন্তরার কথা শেষ হতে না হতেই ইরফান রাগান্বিত স্বরে বলে, বউ, বউ হয় আমার, নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছো, বাট হোয়াই? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমায় অন্তরা মেয়েটা ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল। তার মানে ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো, দম বন্ধ লাগলো। ভেজা চোখ জোড়ায় আবারও নতুন জলকণার আবির্ভাব হলো। অন্তরার চোখের পর্দায় সেই দিনের ঘটনা ভেসে ওঠে, যেদিন অন্তরা খুব শখ করে তার ভালোবাসার কথা ইরফানকে বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোনায় বেঞ্চে বসেছিল। সবাই অনেক কথাই বলছিল, তবে ইরফান কেউ কিছু জিজ্ঞাসা করলে সে শুধু হা হু উত্তর করছিল, নয়তো ফোনে মগ্ন ছিল। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইডে ডাকে। ইরফান বিরক্তিকর কণ্ঠে বলেছিল, এখানেই বলো অর আউট। অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান এমন কেন? ভীষণ কাঠখোট্টা একটা মানুষ। ইরফানের বিহেভিয়ার তাদের ফ্রেন্ড সার্কেলের সবাই জানতো, তাই কেউ কিছুই মনে করতো না। অন্তরাও সেম। ইরফানের বিরক্তি ভরা কণ্ঠ
এভাবে চলে যেতে বলা গায়ে না মেখে ইরফানকে অনেকবার রিকোয়েস্ট করে। শুদ্ধ, ফাইজ ওরাও ইরফানকে ঠেলে পাঠায়। ইরফান চরম বিরক্তি নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল ঠিকই, তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হয়, বুঝল এভাবেই বলতে হবে। অতঃপর গলা ঝেড়ে বলে, ইরফান, আমার কিছু কথা আছে তোমার সাথে। ইরফান ফোনের মাঝে ডুবে অন্তরার দিকে তাকালো না, গম্ভীর গলায় বলে, বলো। অন্তরার বিরক্ত লাগে, আফসোস হয়। এই ছেলেকে সে কেন ভালোবাসলো? কেমন অদ্ভুত! কিছু করার নেই, সে ভালোবাসে ইরফানকে। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে থেমে থেমে বলে, ইরফান, আমি তোমাকে পছন্দ করি। ইরফান কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঘোরায়, তবে মাথা উঁচু করল না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলে সেখানে ফ্রেন্ডশিপ হবে কি করে? সেই ভাবনা থেকে ইরফান আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে, ওকে, আই লাইক ইউ টু। অন্তরা বিস্ময়কর দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। উত্তেজনায় কথা বেরোয় না মুখ থেকে। হঠাৎই শব্দ করে থেমে থেমে বলে ওঠে, ইরফান, সত্যি তুমি আমাকে? মেয়েটা আর বলতেই পারছে না উত্তেজনায়। যা আশা করেনি তা না চাইতেই পেয়ে যাওয়ায় যে ব্যাপার, অন্তরা ঠিক সেই অনুভূতি হচ্ছে যেন। ইরফান অন্তরার অদ্ভুত কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে ভুরু কুঁচকে বলে, হোয়াট? অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি আমাকে পছন্দ করো ইরফান? কবে থেকে পছন্দ করো? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে। এরপর চোখ নামিয়ে আবারও ফোনে দৃষ্টি দেয়। অন্তরা হেসে বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান? ইরফান বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, হোয়াট ননসেন্স! অন্তরা হেসে বলে, তুমিই তো বললে তুমি আমাকে পছন্দ করো, বিয়ে করবে না আমাকে? ইরফান বাকহারা হয়ে তাকিয়ে আছে অন্তরার দিকে। মেজাজ তিরতির করে বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর এ মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। অন্তরার মুখ চুপসে যায়। এতক্ষণের উৎফুল্লতা সব ফুস হয়ে যায়। মন খারাপ হয়ে যায় অন্তরার। তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতই ইরফান এমন কিছু বলবে। ইরফান সামান্য একটা কথা বললেই যা রিয়াকশন দেয়, ইরফানকে মানাতে তার কাঠখড় পোড়াতে হবে। সে খুব ভালো করেই সেটা জানে। অতঃপর আমতা আমতা করে বলে, ইরফান, আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। ইরফান বিরক্ত হয়ে উল্টো ঘুরে জায়গাটা প্রস্থান করতে এগোতে নিলে অন্তরা তার দুই হাতে ইরফানের হাত টেনে ধরে। ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে, হাত ছাড়ো। অন্তরা ছাড়ল না। ইরফান তো একটু আধটু এমন বলবেই, তাই বলে কি সে ছেড়ে দিবে? তাদের ফ্রেন্ড সার্কেল 3 জন মেয়ে ফ্রেন্ড আছে, তবে কেউ কখনো মজা করেও ইরফানকে টাচ করার সাহস পায়নি। অথচ আজ অন্তরা ভালোবাসার তাগিদে সব ভুলে অসাধ্য সাধন করতে নেমেছে যেন। ইরফান তার হাতের দিকে একবার তাকালো। যে হাত অন্তরা ধরেছে, রাগে চোখ দুটো যেন জ্বলে উঠল। অন্তরা অসহায় কণ্ঠে বলে, ইরফান প্লিজ, আমাকে বিয়ে করো, আমি তোমাকে। কথাটা আর শেষ করতে পারেনি অন্তরা। ইরফান ঝাড়া মেরে তার হাতটা সরিয়ে নিয়ে রাগে অন্তরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েক পা পিছিয়ে যায়, বিস্ময়কর দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছুটা দূরেই শুদ্ধ, ফাহিজ সহ তাদের সব ফ্রেন্ডরা বসা ছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে দেখে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, ইরফান, কি হয়েছে? ওকে মারলি কেন? ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে চল শক্ত করে বলে, আর একবার আমার সামনে একে দেখলে আনলিমিটেড থাপ্পড় দিয়ে বেয়াদবি ছাড়িয়ে দিব। ইরফানের কথায় সবাই বিস্ময়কর দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার অন্তরার দিকে তাকায়। অন্তরা চোখ বুজে নেয়, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে।
শুদ্ধ কিছু বলতে চাইলে তার আগে ইরফান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। এরপর প্রায় 1 সপ্তাহ অন্তরা আর ভার্সিটি আসেনি। ইরফান একদমই নির্লিপ্ত ছিল, যেন কিছুই হয়নি। 1 সপ্তাহ পর অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরার দিকে ভুরু কুঁচকে তাকায়। অন্তরা ভেজা চোখে কান্না মাখা গলায় বলে, ইরফান, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। তুমি তো কাউকে পছন্দ করো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বাট আই হ্যাভ নো ফিলিংস ফর ইউ। অন্তরা হঠাৎই কান্নামাখা গলায় তেজি কণ্ঠে বলে, কেন নেই ফিলিংস? আমি তোমার জন্য এত কাঁদছি, তবুও তোমার একটুও মায়া হয় না? কি করলে ফিলিংস আসবে? ছেলেরা তো দেহের পাগল হয়। তোমার লাগলে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তবুও আমায় মেনে না। ইরফান 1 সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরার গালে শক্তপোক্ত একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে, তোদের মতো মেয়েদের ওপর ইরফান নেওয়াজ থুতু ফেলতেও 1000 বার ভাববে। শুদ্ধ দূর থেকে ইরফানকে এত রাখতে দেখে এক প্রকার দৌড়ে এসে বলে, ইরফান, কি হয়েছে? অন্তরা, কি হয়েছে? ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ নট ই গার্ল। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না, উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, এইসব ফালতু ইমোশন নিয়ে আর একবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের প্রস্থান দেখল। সেই দিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছুই ভাবতে পারে না। শুদ্ধ যেন তার ভাইকে বোঝায়। শুদ্ধ প্রথম প্রথম অন্তরার অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে। উল্টে সেও 2-4টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। বুঝে গিয়েছে এইসব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ডরা অন্তরাকে মুভ অন করানোর ট্রাই করে। বেচারি চুপচাপ শুনতো। দিন শেষে যেই লাউ সেই কদু হয়ে অন্তরা এখনো সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরার ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে, যদি আমার ওয়াইফের গায়ে একটা আঁচড়ও লাগে তোমার দ্বারা, আই শিওর দুনিয়াতে তোমাকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়, সাথে বিস্ময় চোখে তাকায়। ইরফান কথাটা কেন বলল সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সেই মেয়েকে পছন্দ করে বলে তাকে মানছে না। এই জন্য সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও মেরেছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল, তবে ইরফানও এই ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তু আজ ইরফান সেই সেম কাজ মায়রার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকে এই কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনই অনুতপ্ত হলো, তেমনি মায়রার প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঢোক গিলে বলে, তোমার ওয়াইফকে আমি হেল্প করেছি, ক্ষতি করিনি। ইরফান গম্ভীর গলায় বলে, আই ডোন্ট বিলিভ ইউ। অন্তরার খারাপ লাগলো ইরফানের চোখ অসম্ভব লাল দেখে। অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, তুমি কি অসুস্থ ইরফান? এখানেই আমার বাসা, তুমি চাইলে রেস্ট নিতে পারো। ইরফানের চোখ জ্বলে উঠল যেন। দাঁতে দাঁত চেপে বলে, নো নিড। অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝলো ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরো এক ধাপ রেগে গিয়েছে। অন্তরার ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। সে যদি ভুল করেও তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচন্ড রেগে যায়। ইরফান 2 হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ভার্সিটিতে গিয়েছিলে আজ? হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর, সব কিছুর অধিকার জাস্ট আমার ওয়াইফের। অন্তরার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ইউ নো হু আই অ্যাম? অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে।
ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালে দেখলো মায়েরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো, একে গাড়িতে বসিয়ে রেখে এসেছে, এই স্টুপিড গার্ল বেরিয়ে এসেছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মায়রাকে দেখিয়ে বলে, আই এম হার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের ওপরে অবাক হয়। মায়রার দিকে তাকায় অন্তরা, মেয়েটা চোখে পাবার মতো সুন্দর, কিন্তু ইরফানের কাছে এইসব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরার তবু ইচ্ছে করলো ইরফানকে অপমান করতে, দুটো কথা শোনাতে। তার আগে ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার পার্সোনাল প্রপার্টি অর আমার ওয়াইফ এর পার্সোনাল প্রপার্টি, যেখানে কেউ নজর দিবে তার চোখ দুটো তুলতে আমি জাস্ট একবারও ভাববো না। অন্তরা চোখ বুজে নেয়, ইরফানের দিকে নজর দেয়, তাকে হুঁশিয়ার করছে। অন্তরার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার মন দিয়ে আমি যাকে ইচ্ছা ভালোবাসবো, তুমি চোখ তুলে নেওয়ার কে? কিন্তু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারে না, উল্টো নিজেকে সামলে বলে, আমি তোমাকে ভালোবাসি না ইরফান। ইরফান গম্ভীর গলায় বলে, গুড। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে, মায়রা তোমার অপোজিট ক্যারেক্টারের, মায়রার মতো মেয়েকে তুমি ভীষণ অপছন্দ করো। আমি ঠিক বললাম তো ইরফান? ইরফানের পা থেমে যায়, রাস্তার অপোজিটে দাঁড়ানো মায়রার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মায়রা বোকা বোকা কৌতূহলী চোখ জোড়া খুব সূক্ষ্ম চোখে ইরফানকে পরখ করে। হলদেটে আলোর কিছুটা মায়রার বাম গাল দখল করে নিয়েছে। ইরফান মায়রার মুখপানে দৃষ্টি নিবদ্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক হার, বাট শি ইজ মাই ডিপেস্ট ফিলিং। অন্তরার চোখে এতক্ষণের জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এত এত কেঁদেও দিন শেষে অন্তরা শুনেছে তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই। সেই একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য। সে কি করলে ইরফানকে পেত? সে শান্ত শিষ্ট, ইরফান এমন মেয়েকেই পছন্দ করে। আর মায়রা, মেয়েটা ভীষণ দুরন্ত, যে ক্যারেক্টারের ইরফানের ভীষণ অপছন্দের। কি লাভ পছন্দের তালিকায় থেকে, যদি না হৃদয়ে না ঠাঁই পাওয়া যায়? ইরফান কথাটা বলেই গটগট পায়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। মায়রা অভিমানী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান কিছু বলল না, দুই হাতের আজলায় মায়রার মুখটা নেয়। মায়রাকে ডান দিকে একটু সরিয়ে নিয়ে এসে মায়রার ঠোঁট জোড়ায় ছোট্ট একটা চুমু আঁকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা, মাঝে মাঝে টুকটাক মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বড় কথা, এখানে মায়রার ম্যাম দাঁড়িয়ে আছে। মায়রার লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছা করলো। অন্তরা ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সেখানে আর দাঁড়ালো না, খুব ভালোই বুঝলো সে মায়রাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে ইরফান মায়রাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজেও আনসার দিয়ে দিল। অন্তরার চোখের বাঁধ ভেঙেছে, দ্রুত পা চালালো তার বাড়ির দিকে। তার ভাগ্যটা এমন না হলেও পারত। মায়েরা ইরফানের দিকে রেগে তাকায়, অসভ্য লোক একটা। ইরফান ভাবলেশহীন বা হাতে মায়রাকে উঁচু করে ধরে গাড়ির দিকে নিয়ে গিয়ে বসে। এবারেও ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রার মনে ভীষণ অভিমান, লোকটা তাকে ইচ্ছে করেই নিতে আসে না। কবে থেকে যদি আসতো তবে কি এমন হতো? ইরফান কোল থেকে নেমে পাশের সিটে যেতে চায়। ইরফান মায়রাকে তার সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা মোছড়ামুছড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, আমায় তো ভুলেই গেছেন আপনি, এখন কেন এসেছেন? ইরফান মায়রার পিঠে তার বুক লাগিয়ে বসায়। এরপর মায়রার কাঁধে থুতনি রাখে। দুই হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে মৃদু স্বরে বলে, স্টুপিড, বড় হও, নয়তো আরো ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভেতরের লাইটটা অফ করে দেয়। বাঁ হাতে মায়রার মাথার ওপরে থাকা হেজাবটা নামিয়ে দেয়।
ডান পাশের কাঁধ থেকে হিজাবটা নামিয়ে দেয়, দৃষ্টির সামনে ডান হাতে স্টিয়ারিং ঘোরায়, এরপর বাঁ হাতে মায়রার পেট বরাবর হাত রেখে ঘাড় বাঁকিয়ে মায়রার গলার ভাঁজে মুখ গুজে শব্দ করে একটা চুমু খায়। এরপর দৃষ্টি রাখে রাস্তার পানে। মায়রা কারেন্ট শক খাওয়ার মতো করে ঝটকা খায়। মেয়েটা বুঝতেই পারেনি, জমে গিয়ে চুপটি করে বসে থাকে। ইরফান আবারও মায়রার কাঁধে তার থুতনি ঠেকিয়ে দুই হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদু স্বরে বলে, আর কখনো অপরিচিত কারোর সাথে একা কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা মিনমিন করে জিজ্ঞাসা করে, অন্তরা ম্যামকে আপনি কিভাবে চেনেন? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। ইরফান ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি বলছেন না কেন আমাকে? ইরফান গাড়ি সাইড করে, এরপর দুই হাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে বলে, ফালতু কোশ্চেনের আনসার করি না আমি। কেন গিয়েছিলে ওখানে? মায়রা উত্তর করে না। এই লোক তার কোশ্চেনের আনসার দেয় না, সেও দিবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভুরু কুঁচকে বলে, কিছু আক্স করেছি। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বলেননি, আমিও বলবো না। কথাটা বলে ইরফানের কোল থেকে উঠতে চায়। ইরফান মায়রার হাতটা টেনে গম্ভীর গলায় বলে, শি ইজ শি ওয়াজ মাই ফ্রেন্ড। মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার গালে হাত ডুবিয়ে মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, আই ওয়েন্ট ফিডব্যাক, ইউ নো আই এম ভেরি থার্স্টি। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। তার পেজের নাম ডিআরএম সোহাগানি। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ।